ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিন ধর্মগুরুরা পাবেন সম্মানী ও ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা শপথের দরকার নেই, কার্যকর হবে বিলে, মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। প্রশাসনের কেউ মব প্রশ্রয় দিলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, নজিরবিহীন অনিয়মে কোটি কোটি টাকা আত্মসাৎ। পিডিবিকে লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন নসরুল হামিদ। সহযোগী ছিলেন ১৩ শীর্ষ কর্তা। এবং ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণার পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে ধোঁয়াশা। দর কষাকষির নতুন সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। সময় সংবাদকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানান, ১২ মার্চ কিংবা দু-এক দিন পরে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। এবার সংসদ অধিবেশন শুরুর অপেক্ষা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আগামী ১২ মার্চ কিংবা এর ২-১ দিন পরে বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সময় সংবাদকে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম রয়েছে। সেই হিসেবে মার্চের দ্বিতীয় সপ্তাহে অধিবেশন ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সরকার। নির্বাচনের পরে গেজেট নোটিফিকেশন হয়েছে, ফলাফলের সেদিন থেকে ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম আছে। ওই হিসাবে আমরা আগামী মার্চের ১২ তারিখ অথবা তার ২-১ দিন পর আমরা সংসদ অধিবেশন বসার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সালাউদ্দিন আহমদ জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ ও শোক প্রস্তাব। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া অন্তত ১৫ দিন আগে প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অধিবেশন ডাকতে হয় বলেও জানান তিনি। সংসদ অধিবেশনের যেদিন বসবে তার আগে থেকে কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হবে রাষ্ট্রপতিকে সংসদ আহ্বানের জন্য। এটা সংসদ সচিবালয় করবে। সেই অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে, অধ্যাদেশগুলো উপস্থাপন হবে, শোক প্রস্তাব হবে, রাষ্ট্রপতির ভাষণ হবে। শপথ করিতেছি যে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। বিরোধী দলীয় নেতা হন ১১ দলীয় ঐক্যের নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ও উৎসব ভাতা ঈদের আগেই দেয়া শুরু করবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা শেষে উপদেষ্টা মাহাদি আমিন জানান, নির্বাচনী সব প্রতিশ্রুতি নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে স্মারক ডাক টিকিট উন্মোচন, স্বর্ণচাপা ফুলের চারা রোপণ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনের সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিকেলে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।
বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের আগে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেওয়া শুরু হবে বলেও জানান মাহাদি আমিন। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। ঈদের আগেই পর্যায়ক্রমে সম্মানী প্রদান করবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনে খুব দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে সরকার। মেধার ভিত্তিতে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হাতে ফুল, হৃদয়ে ভালোবাসা, গৌরবের মিনারে মানুষের ঢল। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর চেতনা ধারণের অঙ্গীকার সবার। বলছেন, ভাষা শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা। শাতিলা শারমিনের রিপোর্ট। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই রহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। মাথানত না করার ২১কে শ্রদ্ধা জানাতে ছোট পায়ে স্মৃতির মিনারে শিশুরা। অগ্রজদের আত্মদান আর জাতির শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা নিয়ে এসেছেন সন্তানকে। আমি শহীদ মিনারে ঢুকেছি এবং আমার খুব ভালো লেগেছে। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। ২১শে ফেব্রুয়ারিতে আসি, প্রতি বছর ফুল দেই। একটা জাতির তার আত্মপরিচয় হলো তার ভাষা, তার সংস্কৃতি। It's very peaceful atmosphere. Very peaceful vibes all around. ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, তারা পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাটাকে অনেকটা পাশ কাটিয়ে যাচ্ছে। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং শুদ্ধ বাংলা ভাষা শেখা। ১৯৫২ সাল মায়ের ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকার রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকের রক্তে। তাদের সেই আত্মত্যাগের চেতনা চলমান প্রজন্ম থেকে প্রজন্মে। বিশ্বজুড়ে ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের দিন হিসেবে। বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। জীবনযাপনের যে মৌলিক অধিকার, তার পরিপন্থী যত শক্তি আছে তারা ২১শে চেতনার সাংঘর্ষিক। সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ফুলে ফুলে ভরে ওঠা বেদিতে আবারও শপথ, জাতি হিসেবে আত্মমর্যাদার সঙ্গে আসুক সমৃদ্ধিও। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে আত্মদান, ২১ মানে একটি জাতিরাষ্ট্রের গঠন। অগ্রজদের এই অবদানকে স্মরণ করে রাষ্ট্র হোক মানবিক, বৈষম্যহীন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতা কলে ২১ ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। ২১-এর প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি।
পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলে। পরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এরপরে দলীয় প্রধান হিসেবে বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ আমাদের অনুভূতি সেই জন্যই একটু ভিন্ন রকম। ২১-এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। ২১-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে, আর সেই প্রত্যয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। ৪৭ থেকে ৭১-এও পাইনি, ৭২ থেকে ২৪ পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। শ্রদ্ধায় আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছেন দেশের সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় জানান আগতরা। ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে মানুষের ঢল। ফুল হাতে সারিবদ্ধভাবে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ২১-এর গান গেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় অনেকে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের। সবার আগে শ্রদ্ধা জানাতে চাই শহীদদের জন্য, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। মুখের ভাষা, মায়ের ভাষার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যে রক্তপাত, তার উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, সেই ভাষা বাংলা। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন ফুল দিতে। এছাড়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনেকে স্মরণ করেন ২১-কে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। সাধারণ মানুষের পাশাপাশি প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এই বাংলা ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়া, এটা পৃথিবীতে
এই ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে অনেকে আসেন সন্তানদের নিয়ে। আমার চাকমা ভাষা সহ পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা থাকুক মাথা উঁচু করে। আমি চাবো ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বিষয়টি অনুধাবন করতে পারে, পার্শ্ববর্তী দেশের বিজাতীয় ভাষায় যদি যেন অনুপ্রবেশ না ঘটায়। এছাড়া বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক আর নিজস্ব বর্ণমালায় লেখা অমর একুশের প্ল্যাকার্ড নিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। তানজিল হাসনাত, সময় সংবাদ। দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার 12 ফেব্রুয়ারির নির্বাচনে পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকালে এফডিসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, দলীয়করণ ও আত্মীয়করণের জন্য ধ্বংস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলো ঠিক করতে নতুন সরকার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের যে বার্তা দিচ্ছে তা ইতিবাচক সূচনার ইঙ্গিত। বেশ অনেক বছরে দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ভোরের সময় আরও থাকছে। উত্থান নিয়ে শুরু হলেও লেনদেন শেষ হয় পতনে। ডিএসইর প্রধান সূচকে যোগ হয়েছে 66 পয়েন্ট, বেড়েছে মূলধন। দাম বৃদ্ধির তালিকায় জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের আধিপত্য। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা করে শপথ নেয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমেই বিষয়টি কার্যকর হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। প্রশাসনের কেউ গোপনে মবকে প্রশ্রয় দিলে চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ নিজ এলাকায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। শনিবার পিরোজপুরে মহান শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় তিনি বলেন, দুর্নীতির কারণে বিগত 1.5 বছর দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ করা হবে। বিভিন্ন রকম দুর্নীতির কারণে তো আমরা বিভিন্ন এই গত 1.5 বছরে আমাদের অনেক ধরনের অবকাঠামোগত কাজগুলি আমরা কোনো টাকা পয়সা পাই নাই, কাজ হয়নি। সো আমাদের উচিত হবে যে এই দুর্নীতি জিরো টলারেন্স, এ ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, আলাদা করে শপথ নেওয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে স্বাভাবিকভাবেই গণভোটের হ্যাঁ জয়যুক্তের বিষয়টি কার্যকর হয়ে যাবে। হা না ভোট হয়েছে গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে। বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অভিযোগ করেন, প্রশাসনের মধ্যেও কেউ গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছে। সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের থেকেও গোপনে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। এদিকে মংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সম্ভাবনা ও সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বন্দরটিকে আরো গতিশীল ও উন্নত করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সক্ষমতার শতভাগ আমরা এটা ব্যবহার করতে চাই। চিটাগাং বন্দর বাংলাদেশের বন্দর, মোংলা বন্দর বাংলাদেশের বন্দর। বন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম, চলমান ও নতুন প্রকল্প সমূহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারিফ রহমান, সময় সংবাদ। দেশের ইতিহাস ও সংস্কৃতিতে কেউ আঘাত হানলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে নিজ নির্বাচনী এলাকায় এক গণসংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, দেশের জনগণ ধর্ম নিয়ে কুরাজনীতি ও উগ্রতা পছন্দ করে না। ধর্মকে বিকৃত করে সাংঘর্ষিক কিছু আপামর জনগণ মেনে নেবে না। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে তিনি বলেন, বাংলা ভাষা শিক্ষাকে বিশ্বমানের করতে দেশ ও জাতির প্রতি ভাষার উপর সম্মান রাখার আহ্বান জানান তিনি। সরকারের জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব আছে দেশ জাতিকে রক্ষা করা, আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মকে রক্ষা করা, কিন্তু একই সাথে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতিকে রক্ষা করা। এর কোনোটাতে যদি কেউ আঘাত করতে চায়, আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দিব না ইনশাআল্লাহ। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি যে ভাষা শিক্ষা, আমাদের দেশের শিক্ষাক্রমে আমরা অনেক বেশি জোর দেব ইনশাআল্লাহ। সবচেয়ে আগে আসবে মাতৃভাষা বাংলা ভাষার শিক্ষা। জুলাই সনদ দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি স্বৈরাচার ফেরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি একথা বলেন। দেশের শান্তি শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিপথে হাঁটছে। একটা হলো জাতীয় সংসদে, আর একটা ভোট হলো কিসে? গণভোটে। এখন একটাতে শপথ গ্রহণ যদি সরকার করে আর আরেকটাই না করে, তাহলে এই সরকারকে জনগণ কি বলবে? কি জনগণের সরকার বলবে? জনগণের পক্ষের সরকার বলবে? সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতির গভীরে যেতেই বেরিয়ে আসতে শুরু করেছে বিদ্যুৎ খাতের থলের বিড়াল। প্রতিমন্ত্রী থাকাকালে 10 বছরে ভুয়া প্রকল্প আর নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন তিনি। আর এই দুর্নীতি সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন 4 সাবেক চেয়ারম্যান সহ পিডিবির 13 শীর্ষ কর্মকর্তা। এবারে সিন্ডিকেটের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদের রিপোর্ট। আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজ আর হরিলুটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যারা প্রত্যেকেই গড়েছেন অঢেল সম্পদ। নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে অনুসন্ধানের সূত্র ধরেই পিডিবির সাবেক 4 চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বিলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ইতোমধ্যে প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুসন্ধানের বাইরেও এই পিডিবির বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 13 কর্মকর্তার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই অভিযোগের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়েছে। দুদক বলছে, আদানির সাথে চুক্তিসহ গত 15 বছরে বিদ্যুৎ খাতের কর্মকর্তাদের দুর্নীতি লুটপাটের ঘটনায় একাধিক অনুসন্ধান চলছে। বিদ্যুৎ খাতে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, তাদের বিষয়গুলোই অনুসন্ধান করছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বিদ্যুৎ খাতে সংকট কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিদ্যুৎ সংকটকে আসলে পুঁজি করে আপনার কিছু গ্রুপের সাথে চুক্তি করা হয়েছে, কিছু দেশের সাথে চুক্তি করা হয়েছে, কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এই চুক্তিগুলোর ভিতরে অনেক ফাঁকফোকর ছিল। যে চুক্তির সুবিধাভোগী কিছু নির্দিষ্ট গ্রুপ হয়েছে, নির্দিষ্ট কোম্পানি হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা তো রাষ্ট্রের অর্থ লুটপাটের সাথে জড়িত। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, সরকারি জমি দখলের মতো অপকর্মে জড়িত থাকা ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে দুদকের অনুসন্ধানকারী দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর।
বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা আগ্রাসী শুল্ক বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এটিকে মার্কিন সরকারের সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। বাণিজ্য সচিব বলছেন, আদালতের রায় কার্যকর হোক আর ট্রাম্পের শুল্কাগ্রাসন অব্যাহত থাকুক, ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। এভাবেই গত বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয় আগস্টের প্রথম সপ্তাহে। সেই আগ্রাসী শুল্ক নীতিকে অবৈধ উল্লেখ করে গেল শুক্রবার বাতিল করেছেন খোদ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ট্রাম্প। অবিলম্বে সেকশন 332 ও বিদ্যমান সেকশন 301 এর সব শুল্ক বহাল থাকবে। এর পাশাপাশি সেকশন 122 এর আওতায় স্বাভাবিক শুল্কের ওপর অতিরিক্ত 10% বৈশ্বিক শুল্ক আরোপ করা হবে। অন্যায্য বাণিজ্যিক কার্যক্রম মোকাবিলায় নতুন করে সেকশন 301 সহ একাধিক তদন্তও করা হচ্ছে। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি চুক্তি করেছে ঢাকা ওয়াশিংটন। বাংলাদেশ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করার সুযোগ পেল বলে মনে করেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশ্লেষকরা। এখন বাংলাদেশকে চুক্তিটা রিনেগোশিয়েট করার জন্য আবার চেষ্টা করতে হবে, কারণ চুক্তিতে অনেকগুলো ধারা আছে, শুধু রেসিপ্রোকাল ট্যারিফ না, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে যেটা প্রতিপালন করা বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে পারে। আমার মনে হয় যে এটা একটা সুযোগ হলো বাংলাদেশকে সেই অবস্থাটা পরিবর্তন করার। এই সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতার চাপে থাকা দেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা। ইউএস ট্যারিফ আমি জানি না হুড়াহুড়ি করে কেন গত সরকার 9 ফেব্রুয়ারি এগ্রিমেন্ট সাইন করলো, এই যে সেটাও কিন্তু আমাদের রিভিউ করার খুব জরুরি হয়ে গেছে, বিকজ এটাতে এক পেশি একটা এগ্রিমেন্ট হয়ে গেছে। আমাদের কোনো বেনিফিট নাই, এভরিথিং উই আর গিভিং টু দ্য ইউএস গভর্নমেন্ট। এটা আমাদের নেগোসিয়েশনের ব্যর্থতা। যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়া আগের ট্যারিফটা বাতিল করেছে, সুতরাং এর প্রেক্ষিতে আর আমাদেরও নতুন সরকার আসছে, এই দুইটাকে কেন্দ্র করে আমরা নতুন করে এটা ভাবা যায় কিনা, আমি সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী দুইজনকে বিনীত অনুরোধ করব, সাথে বাণিজ্য মন্ত্রীকে। মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা কিংবা টিকলেও ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা জানতে অপেক্ষা করতে হলেও বাণিজ্য সচিব বলছেন ঢাকা ওয়াশিংটন সম্পর্কের উষ্ণতায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়া চুক্তি করতেছে রেসিপ্রোকাল ট্যারিফ, এখন এটা তো আমি কিছুই বুঝতেছি না, বাট রেসিপ্রোকাল ট্যারিফ কনসেপ্টটা থাকবে না, আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকবো, কারণ আমরা এনগেজমেন্ট দিচ্ছি না। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ বিশ্লেষকদের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এলডিসি উত্তোলন পিছিয়ে দিতে সরকার সঠিক পথে চলছে বলে মনে করেন অর্থনীতিবিদরা, আর শ্রমিক অধিকারের সুরক্ষা দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারের পাশে থাকতে চান ব্যবসায়ীরা। ইন্টারিম গভর্নমেন্ট আসলে যত স্টেক হোল্ডার ছিল সবারকে সম্পৃক্ত করে নাই, ব্যবসায়ীদেরকে তো তারা গণনার মধ্যেই নেয় নাই। কমিটমেন্ট করে এক, কাজ করে আরেক। আমরা লেবার ইস্যু নিয়ে দেখেছি যে এক ধরনের কনসেনসাস হয়েছে, বাট বাস্তবে দেখা গেল গেজেট করে আরেক জিনিস। আমাদের অনেক ক্ষতি শিকার হতে হবে ভবিষ্যতে। ব্যবসায়ীদের চোখে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেয়ার পথে এমন নানা সমস্যা তৈরি করে গেছে সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকার, যা সমাধানের দায়িত্ব নিতে হবে নবগঠিত বিএনপি সরকারকে। এই সরকারের জন্য কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, ইকোনমিক ইজ ইম্পর্টেন্ট এরিয়া, মানুষের এক্সপেকটেশন অনেক কিন্তু হাই। এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বর্তমান সরকার, যা চাপমুক্ত করেছে ব্যবসায়ীদের। এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে যাবার যে পরিকল্পনা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আসলে রেডি না, কারণ আমাদের ইকোনমি পজিশন একদমই ভালো না। এর আগের অনেক ফুল এফআপি দেখানো হয়েছে। এই সুবিধা পেতে যে পথে হাঁটা দরকার সরকার সেই পথেই হাঁটছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই অতিরিক্ত সময় চাওয়ার ক্ষেত্রে দুটো টাইম পিরিয়ড আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জাতিসংঘের যে কমিটিটা, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, যে কমিটির কাজ হচ্ছে এলডিসি কারা থাকবে, কারা চলে যাবে এলডিসি থেকে, এটা ঠিক করা। সেই কমিটির মিটিং আছে যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সিডিপি সেটা পর্যবেক্ষণ করে দেখবে। এটা হচ্ছে ইউজুয়াল রুট।
যে রুটটা যারা এক্সটেনশন পেতে চায় তারা সাধারণত নেয়। শ্রমিকদের অধিকার সুরক্ষা সহ মন্ত্রিসভার অভিজ্ঞ সদস্যদের দূরদর্শী কৌশল বাস্তবায়নে সঙ্গে থাকতে চান ব্যবসায়ীরা। পাট খাত যেমন একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এই পোশাক শিল্প বিলুপ্তির শুরুটা গত সরকারের শ্রম মন্ত্রণালয় বিশেষ করে দিয়ে গেল। এইসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। টিসিবির ট্রাক সেল কার্যক্রমে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার বিকেলে সিলেটের চৌকিদিঘি ও কিন ব্রিজ এলাকায় আলাদা ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন শেষে তিনি নির্দেশনা দেন। ৪২টি ওয়ার্ডের জন্য হয়তো এক বা একাধিক নাগরিক কমিটি করে দিব, যারা নজর রাখবে এই সেলগুলি কিভাবে হচ্ছে, অনিয়ম না হয় এবং যে সরবরাহ তো একটা সার্ভিস, সেলটাও তো একটা সার্ভিস, সেই সার্ভিসে যেন জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হয় সেটা দেখবে তারা। ব্যাপক উত্থানে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন শুরু হলেও শেষ হয় গতানুগতিক পতনে। এরপরেও প্রধান সূচকে যোগ হয়েছে ৬৬ পয়েন্ট, বেড়েছে বাজার মূলধনও। রেকর্ড সব খাতেরই বেড়েছে গড় লেনদেন। তবে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য বজায় রেখেছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ১৩০০ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৮৫ কোটি টাকা বেশি। এরপর ধারাবাহিক পতনে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন নেমে আসে অর্ধেকেরও কমে। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক DSEX এ যোগ হয় ৬৬ পয়েন্ট, আর বাজার মূলধন বেড়েছে ১০৬০ কোটি ৭৯ লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক, বিমা সহ ২১ খাতের সব খাতেই রেকর্ড গড় লেনদেন হয়েছে। গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় বরাবরের মতোই দাপট ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। ৯টি ছিল বাজে খ্যাত জেড ক্যাটাগরির কোম্পানি আর ১টি বি ক্যাটাগরির। আগের সপ্তাহে অবশ্য 10টি ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে। বিপরীতে দাম কমতির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় 6টি রয়েছে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির কোম্পানি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। ভিড় এড়াতে অনেকে আগেভাগে যান মার্কেটে। প্রথম দিকে শিশুদের কেনাকাটা সারছেন তারা। নানা রঙের পোশাকে রঙিন রাজধানীর বিপণী বিতানগুলো। ছুটির দিনে রাজধানীর শিশুদের পোশাকের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। রমজান শুরুর পর থেকেই অনেকেই সারছেন তাদের ঈদের কেনাকাটা। সঙ্গে আছে পরিবারের ছোট্ট সদস্যটিও। আমি অনেক সুন্দর ধরনের পোশাক কিনেছি। আমি এখান থেকে আমার পার্টি ড্রেস কিনেছি, ওখান থেকে আমার সুতি জামা কিনেছি। প্রথমের জন্য কেনার জন্য আসছি, এখন মেয়েটা কিনা ছেলের জন্য কিনবো। পিঙ্ক কালার জামা কিনেছি, আরেকটা কিনবো। আজকে শনিবার, সরকারি ছুটি আছে, একটু ফাঁকা আছে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে যায়। বিক্রেতারা বলছেন সারারা, পার্টি ফ্রক, পাঞ্চু ধরনের পোশাক রয়েছে শিশুদের চাহিদার শীর্ষে। পাঞ্চু এগুলো চলতেছে, লেহেঙ্গা চলতেছে আমাদের ভালো, সারারা চলতেছে, যেগুলো এই টাইপের গুলো খুব ভালো চলতেছে। তবে অতিরিক্ত দাম হাঁকানোর অভিযোগও রয়েছে ক্রেতাদের। জিনিসের অনেক দাম, মানে কাপড় হিসেবে অনেক দাম, মানে ই করা যায় না, দামে মেটানো যায় না। যে পণ্যটা ১,০০০ টাকা বিক্রি করে তারা দাম চায় ৩,০০০, ৩২০০, ৩৫০০ এমন। এই যে রোজা আসবে, ঈদ আসবে, দাম বাড়বে, এরকম কোনো সিস্টেম আমাদের নাই। আমাদের ফিক্সড প্রাইসের জন্য সীমিত লাভ, সেল বেশি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়ার আশা ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট সংকট। তিন ভাগের 1 ভাগ জনবল দিয়ে চলছে সুনামগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবা বঞ্চিত 4.5 লাখ মানুষ। রাজধানীর মোহাম্মদপুরে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনায় একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় রাসেল জুনায়েদ গ্যাং। এ ঘটনায় আদাবর থানায় মামলা করেছে ব্যবসায়ীরা। রাসেলের বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুর। শনিবার রাতে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদাবাজি করতে গিয়ে এক কর্মীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ক্ষোভে রাস্তায় নেমে আসেন ব্যবসায়ীরা। একটা ছেলেরে সম্ভবত খুব ভালোভাবে কোবাইছে। কোবাই আসার পরে ওদের হাতের 7-8 জন ছিল, ওদের সবার হাতে চাপাতি ছিল। বিগত কিছুদিন যাবৎ এমব্রয়ডারি ফ্যাক্টরি পোলাপান বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে,
এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ীরা আদাবর থানায় একটি মামলাও করেছেন। যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল তখন এরা ফ্যাসিস্টের দল করতো, এখন নতুন সরকার আসছে, এখন তারা নতুন সরকারের সাইনবোর্ড ব্যবহার করতেছে। কথাও বলতে পারি না, আমাদের মেশিন ঢুকার সময় আসে মেশিনের সামনে দাঁড়ায় থাকে 20-25 জন, এরকম ধাপে ধাপে আসে। এই ঘটনায় কঠোর অবস্থানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার হুঁশিয়ার তাদের। এগুলো এখানে প্রশ্রয় পাবে না ইনশাআল্লাহ। খবর পেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার। চাঁদাবাজদের রুখতে সবার সহযোগিতা চান তিনি। প্রত্যেক এলাকায় প্রত্যেক বিটে আমাদের মোবাইল পেট্রোল থাকে এবং ফুট পেট্রোল আছে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো, আর অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় আনবো। মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে একদিনে 3টি সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ময়ূরভিলা এবং বসিলা 2টা ঘটনা আছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিমানবন্দরে যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও 15টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। পরে জব্দ করা হয় বিদেশি সিগারেট ও মোবাইল ফোন। জব্দকৃত মালামাল চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। চলছে অমর একুশের বইমেলা আয়োজনের প্রস্তুতি। বইপ্রেমী মানুষ, লেখক আর প্রকাশকদের পদচারণায় মুখর হয়ে ওঠার অপেক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণ। নির্বাচনের কারণে শুরু হতে দেরি হলেও ভালো সাড়া পাওয়ার আশা আয়োজকদের। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বিশেষ করে পহেলা ফাল্গুন 21শে ফেব্রুয়ারিতে দেখা যায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে এবার বইমেলা শুরু হচ্ছে দেরিতে। পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আয়োজন, আর সেই অপেক্ষায় আছেন বইপ্রেমীরা। আমার জীবনের প্রথম দেখলাম যে 21শের বইমেলা 21শে হচ্ছে না, কিন্তু একদিক দিয়ে চিন্তা করলে দেখা যায় দেশের তো কোনো না কোনো কাজে লাগছে। বইমেলা পরে শুরু হবে, ব্যাপারটা আসলে একটু খারাপ লাগার। বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় এই আয়োজন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। প্রায় 1150টা আপনার হচ্ছে যে বরাবর যেটা হয় তার থেকে একটু বাড়তি করা আছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। ফাল্গুনের দিনটা পাওয়া যায় সব সময়, তার উপরে 21শে ফেব্রুয়ারির দিন একটা বিশাল ক্রাউড হচ্ছে যে থাকে, সেটাও এবার মিস হয়েছে। দেরিতে শুরু হলেও মেলায় ভালো সাড়া পাওয়ার ব্যাপারে আশাবাদী আয়োজক কমিটি। বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে কর্মীরা। আয়োজকরা বলছে বইমেলা শুরু হলে এ প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা চাঞ্চল্য। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সামাজিক মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের কলকাতায় রবীন্দ্র সদন এলাকায় মহান 21শে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সামনে একাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন রাস্তায় নজর কাড়ে বাংলায় বর্ণমালা, কবিতা আবৃত্তি, গান পরিবেশন আর বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেউ কেউ। ভাষা ও চেতনা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। আমাদের যে ভাষা শহীদ আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে সমবেতভাবে আমরা এখানে আসলাম। এই দিনের গুরুত্ব তো সব থেকে বেশি, কারণ আমরা তো যারা কথা বলি, কথা বলতে পারি, ঈশ্বর প্রদত্ত আমাদের এই ক্ষমতা রয়েছে, তারা তো ভাষা ছাড়া আমরা অচল। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে বইমেলা। আলমডাঙ্গায় শহীদ মিনার চত্বরে 3 দিনব্যাপী 21শে বইমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
পরে বইমেলা ঘুরে দেখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী সহ সাংস্কৃতিক কর্মীরা। আয়োজকরা জানান, আগামী 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাষার জন্য জীবন দেয়া এক অমর শহীদের স্মৃতি ধরে রাখতে গড়ে উঠেছে একটি জাদুঘর, কিন্তু সেখানে নেই ইতিহাসের সংরক্ষণ, কোনো স্মারক বা প্রামাণ্য দলিল। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাঁচুয়া গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি জাদুঘর এখন কেবলই নামেই জাদুঘর। 1.5 যুগ পেরিয়ে গেলেও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচোয়া গ্রামে জন্ম ভাষা শহীদ আব্দুল জব্বারের। সবুজে ঘেরা এ জনপদেই বেড়ে উঠেছিলেন তিনি। সাধারণ জীবনযাপন করলেও ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। 1952 সালের ভাষা আন্দোলনে রাজপথে নেমে মাতৃভাষার অধিকারের দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দেন তিনি। সেই আত্মত্যাগ তাকে স্থান দিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাতারে। যে গ্রামে জন্ম নিয়েছেন এমন বীর সন্তান, সেই পাঁচোয়া গ্রামটির নামকরণ করা হয়েছে ভাষা শহীদ আব্দুল জব্বার নগর। তার স্মৃতিকে ধরে রাখতে 2008 সালে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। কিন্তু 1.5 যুগ পেরিয়ে গেলেও এখনও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। স্থানীয়রা জানান, প্রতি বছর মাতৃভাষা দিবসের আগ মুহূর্তে জাদুঘরটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, কিন্তু সারা বছর তেমন কোনো কর্মকাণ্ড থাকে না। প্রায় 1460 বর্গফুট আয়তনের গ্রন্থাগার ও জাদুঘরটিতে 4000-এর বেশি বই থাকলেও নেই পাঠকের আনাগোনা। জাদুঘরে শহীদ জব্বারের ছবি, ব্যবহৃত জিনিসপত্র বা উল্লেখযোগ্য কোনো স্মারকও নেই। স্মৃতি জাদুঘরটি শুধু নামেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ওনার কোনো ব্যবহৃত বা কোনো স্মৃতিচিহ্ন এখানে নাই। ফেব্রুয়ারি আসলে সবাই খোঁজখবর নেয়, আগে খোঁজখবর রাখে না। ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগারটি পরিদর্শন করতে আসে, যখন দেখে শুধু বই, জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র নাই, তখন আমাদেরকে বলে, আপনারা এখানে কি করেন? উপজেলা প্রশাসন বলছে, জব্বার নগরের নামে সরকারি গ্যাজেট, সড়ক সংস্কার, ভাষা শহীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ দর্শনার্থী বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। এটাকে আরো বড় পরিসরে কিভাবে করা যায় এবং এখানে দর্শনার্থীর সংখ্যা বাড়ানো যায়, সেটা আমরা পরিকল্পনা করেছি। 1919 সালে জন্মগ্রহণ করেন ভাষা শহীদ আব্দুল জব্বার। নতুন প্রজন্মের কাছে তার আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা ও স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ময়মনসিংহবাসীর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 4 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মনুনদী শহর রক্ষা বাঁধের 15 কিলোমিটার তীর প্রশস্তকরণ ও ব্লক সরানোর কাজ। এর মধ্যেই শেষ হয়েছে প্রায় 50% কাজ। তবে নদী ও তার আশপাশ থেকে উঠানো পলি মাটি দিয়ে বাঁধ নির্মাণ করায় টেকসই না হওয়ায় শঙ্কা স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে, গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। শাহ আদিলুর রহমানের তথ্য ও ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোত নদী মনু প্রতি বর্ষায় এ নদীর পাহাড়ি ঢলে ফুলে ফেপে রুদ্রমূর্তি ধারণ করে। এতে মৌলভীবাজারের শহর প্রতিরক্ষা বাঁধসহ উভয় তীরে দেখা দেয় ভাঙন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মনু নদীর তীর রক্ষা প্রকল্পের আওতায় 2022 সালে শহর প্রতিরক্ষা বাঁধের ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক সাহা বন্দর থেকে নতুন ব্রিজ পর্যন্ত 15 কিলোমিটার উভয় তীরের প্রশস্তকরণ ও ব্লক ফেলার উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে 35 একর জমির অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে যায় পুরো কাজ। পরবর্তীতে জটিলতা কাটিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয় প্রতিরক্ষা বাঁধের কাজ। তবে নদী ও তার আশেপাশে থেকে উঠানো পলিমাটি দিয়ে বাঁধ নির্মাণ করায় তা টেকসই না হওয়ার আশঙ্কা স্থানীয়দের। খুব বেশি পানি বাড়ে, লিক হয় রাস্তাঘাটের, তো নিচে দিয়ে বাঁধ দেয়, নিচে দিয়ে পানি লিক হইয়া যায়। রাত্রিবেলা আমাদের ফাড়া দিতে হয়। আমরা বাড়িতে পানি উঠলে আমরা তো থাকতাম পারি না। বানটা সুন্দর করে বান দিয়া, মজুদ করে বান দিয়া দিতা, পাথর ফালাইতা। গত বছরের ভূমি অতিক্রমের জটিলতার কারণে আমরা কাজ করতে পারি নাই। কিন্তু বর্তমান চলিত বছরে আমাদের কাজের অগ্রগতি 75% অগ্রগতি আছে। ডাম্পিং মোটামুটি কমপ্লিট। আমরা এখন প্লেসিং পর্যায়ে আছি। এই প্লেসিংটা আমরা এই বছরেই আশা করি
আবার পানি উন্নয়ন বোর্ডকে আমরা বুঝাই দিতে পারবো। তবে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের অগ্রগতি প্রায় 50%। আশা করতেছি আমরা আমাদের যে সময় নির্ধারিত সময় এর মধ্যে আমরা এই প্যাকেজগুলো শেষ করতে পারবো এবং এই কাজগুলো শেষ হলে আশা করতেছি আমরা ভবিষ্যতে যে বন্যার যে আশঙ্কা সেখান থেকে অনেকাংশেই আমরা এটাকে দূর করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার মনু নদী তীর রক্ষা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 996 কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার। বছরের পর বছর চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট সংকটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবা বঞ্চিত 4.5 লাখ মানুষ। তবে সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও চিত্রে রিপোর্ট। 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। নেই রোগীদের তেমন আনাগোনা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এমন দশা। এখানে নেহাত বিপদে না পড়লে কেউ চিকিৎসার জন্য আসেন না। পুরুষ ও নারী ওয়ার্ডে বেশিরভাগ শয্যা খালি পড়ে আছে। রোগীর অভাবে হাসপাতালের অনেকটাই ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 31 শয্যার জনবল দিয়ে চলছে 50 শয্যার কার্যক্রম। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট সহ 36টি পদে 137 জনের মধ্যে আছেন 48 জন। জরুরি বিভাগে ডাক্তারের পরিবর্তে স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করেন। আসলে কোনো সেবা টেবা পায় না, সেবা দিব ডাক্তার, বড় ডাক্তারগুলো থাকে না, সেবার সাধারণের একটা আশ্রা নাই। খুব ভোগান্তির মধ্যে আছি। 50 শয্যা হাসপাতাল থাকা সত্ত্বেও এখানে ট্রিটমেন্ট হয় না। সময় আর দিতে চাই না, পরে কাকুতি মেহনত করি আমরা, যে আমরা টাকা পয়সা নাই, আমরা সুবিধা করে যাওয়ার লাগবো। আপনারা ভালো একটা ইঞ্জেকশন হলে এরকম হলে বাইরে থেকে নামার লাগে, ব্যথা ব্যথার ট্যাবলেট হলে বাইরে থেকে নামার লাগে। প্রসূতি বিভাগ থেকে প্যাথোলজি, এক্সরে, পোস্ট অপারেটিভ, মেডিকেল অফিসার কক্ষ, অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগ সহ সব কক্ষে ঝুলছে তালা। ওয়াশরুম ও চকচকে টাইলসে মোড়ানো মেঝে, ধুলোর আস্তরণ। এতে ক্রমেই কমছে রোগী। আমাদের এক্সরে সেবা চালু আছে, কিন্তু আমরা রেডিওলজিস্ট এবং ইমেজিং যে টেকনোলজিস্ট না থাকার কারণে আমরা ওইটার পরিপূর্ণ সেবা দিতে পারছি না। এখন আমাদের কাজের চাপটা একটু বেশি, কারণ আমাদের যে হসপিটাল 50 শয্যা যে বেডের হসপিটালের মধ্যে রোগী থাকে 50+ উপরে রোগী থাকে, এর মধ্যে আমাদের ডেলিভারির দিকটা সামলাতে হয়। তবে সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। প্রতিদিন প্রায় 3 থেকে 400 রোগী আউটডোরে দেওয়া হয়, তারপর 1 থেকে 150 রোগী ইমার্জেন্সিতে থাকে এবং 50 শয্যার ইনডোরে প্রায় প্রতিদিনই 50 জনের মতো রোগী ভর্তি থাকে। কিন্তু এই এত সংখ্যক রোগীদের সেবা দেওয়ার মধ্যে পর্যাপ্ত যে লোকবল দরকার, আমাদের যা পাওয়ার যোগ্য ছিলাম ওই অনুযায়ী আমাদের লোকবল নাই। প্রায় 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। পাহাড়ি ও বাঙালি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই সঙ্গে দীর্ঘ 17 বছরে অবহেলিত চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি। দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবার চট্টগ্রামে গিয়ে এসব কথা বলেন হেলাল উদ্দিন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেখতে বিমানবন্দরে আগে থেকে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর ফুলের শুভেচ্ছায় প্রতিমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। পাহাড়ি এবং বাঙালি সকলকে একসাথে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। একই সাথে আমাদের এই চট্টগ্রাম অত্যন্ত অবহেলিত ছিল গত 17 বছর। এই চট্টগ্রামকে আক্ষরিক অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে ইনশাল্লাহ এবার রূপ দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার এই ওয়াদা পূরণ করবে। নানা ধরনের সবজির সমাহার মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লীহাটে। জমজমাট বেচা কেনাও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে।
এই যে মানিকগঞ্জের এই পল্লী হাটটিতে কিন্তু সবজির সরবরাহটা বেশ দেখা যাচ্ছে, কিন্তু রমজানের যে চাহিদা সেই চাহিদাটাকে লক্ষ্য রেখে কিন্তু দাম কিন্তু প্রত্যেকটা সবজিরই বৃদ্ধি পেয়েছে। এটা আসলে এটা সপ্তাহ ব্যবধানে আমরা কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা বলছে আসলে এটা এই বাজারে যা বিক্রি হচ্ছে এটি কিন্তু ভোক্তা পর্যায়ের সেটা আরো দ্বিগুণ আকার ধারণ করছে। এখানে যদি বলি বেগুন, শসা, লাউ, শিমচ, নানা ধরনের যে সবজি তা কিন্তু এখানে উঠেছে। যেমন বেগুন এখানে বেচা কেনা হচ্ছে, সর্বোচ্চ চাহিদা রয়েছে এই রমজানে, সেক্ষেত্রে 65 থেকে 70 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি। সপ্তাহ ব্যবধানে এখানে দাম বৃদ্ধি পেয়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। শসা বিক্রি হচ্ছে, এখানে বেচা কেনা হচ্ছে পাইকারি প্রতি কেজি 70 থেকে 72 টাকা। সপ্তাহ ব্যবধানে এখানে বৃদ্ধি পেয়েছে 15 থেকে 18 টাকা পর্যন্ত। আমরা এখানে দেখেছি যে এখানে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি বেচা কিনা হচ্ছে 12 থেকে 15 টাকা প্রতি কেজিতে। দাম বৃদ্ধি পেয়েছে এখানে 2 থেকে 3 টাকা। সেক্ষেত্রে লাউ বিক্রি হচ্ছে এখানে প্রতি পিস বেচা কিনা হচ্ছে 30 থেকে 35 টাকা। সপ্তাহ ব্যবধানে দামটা বৃদ্ধি পেয়েছে প্রতি পিসে 2 থেকে 3 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু টমেটো এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 32 থেকে 35 টাকা। সবই পাইকারি বেচা কেনা হচ্ছে। এখানে কিন্তু পাল্লায় বেচা কেনা হচ্ছে, অর্থাৎ 5 কেজি 10 কেজি মুনে বেচা কেনা হচ্ছে। আমরা সেটাকে কেজিতে বলার চেষ্টা করছি। বলছিলাম টমেটোর কথা, প্রতি কেজি টমেটো এখানে বেচা কেনা হচ্ছে 32 থেকে 35 টাকা। সপ্তাহ ব্যবধানের দাম বেড়েছে প্রতি কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত। এখানে সিম বেচা কেনা হচ্ছে প্রতি কেজি 18 থেকে 20 টাকা। সপ্তাহ ব্যবধানের দাম বৃদ্ধি পেয়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু বেচা কেনা হচ্ছে, যেমন লাল শাক, ধনিয়ার পাতা, পাট শাক, ডাটা লাউয়ের পাতা, মূলা শাক থেকে বিভিন্ন ধরনের যে শাকগুলো রয়েছে তাও কিন্তু বেচা কেনা হচ্ছে। এখানে প্রতি কেজি বা আটিতে বেচা কেনা হচ্ছে এই শাকগুলো। এই শাকগুলো কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা বিক্রেতা রয়েছে, কৃষক রয়েছে, তারা কিন্তু একদম নিজের ক্ষেতের থেকে বিষমুক্ত শাক নিয়ে এখানে এবং উৎপাদন কমে যাওয়ার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কিন্তু রমজানের যে চাহিদা রয়েছে এই চাহিদা থেকে শুরু করে আশপাশের জেলা থেকে কিন্তু এখানে এখন কিনছেন এবং কি এখানে প্যাকেটজাত করে ঢাকা সহ আশপাশের জেলাতে তারা নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা এখানে দেখেছি সবচাইতে বিভিন্ন ধরনের বৃদ্ধি পেয়ে থাকে। এই বৃদ্ধির কারণে কিন্তু আমরা দেখেছি যে এই বেগুনের চাহিদাটা সবচেয়ে বেশি। কিন্তু বাজার মূল্য কিন্তু ভোক্তা পর্যায়ে করছে। আমরা তখন সরাসরি ছিলাম মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লীহাটে।
রমজানে সারা দেশে প্রায় 10 লাখ মানুষকে সুলভ মূল্যে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রায় 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই খাবার বিতরণ করব, বিক্রি করব ন্যায্য মূল্যে। সারা বাংলাদেশেই মাসব্যাপী এই রোজার যখন চলবে পুরা মাসই আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। এতে করে কিন্তু বাজারও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। কাজেই অসাধু ব্যবসায়ীরা যারা বাজারে অস্থিতিশীল করতে চায় সেই দিক থেকেও আমাদের এই উদ্যোগটা অনেক বেশি কাজে লাগবে আশা করি আর কি। বান্দরবানের সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদাম চাষ। স্বল্প ব্যয় ও কম শ্রমে বেশি লাভ হওয়ায় খুশি চাষিরা। আবাদ বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর এখন সবুজের সমারোহ। নদীর পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা চরে শুরু হয়েছে বাদামের চাষ। বান্দরবান জেলার সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে এখন দেখা মিলে এমন দৃশ্যের। প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে নদীর পানি শুকিয়ে গেলে দুই তীরে বাদাম রোপণ করেন চাষিরা। বেলে দোআঁশ মাটির বাদাম চাষে উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। বর্তমানে সাঙ্গু নদীর চর থেকে বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্বল্প ব্যয় ও কম শ্রমে বেশি লাভ হয় সুখী চাষিরা। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি, আপনি করিয়া নিজের সংসার চালাই। আশা করি বাদামটা ভালোভাবে বিক্রি হবে। অন্য বছর থেকে এই বছর একটু ফল ভালো হয়েছে। আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ টাকা আমি বেচতে পারবো, মোট 3 লাখ টাকার মতো বেচতে পারবো। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে এই যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য, চলতি অর্থ বছরে পাহাড়ে 2342 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। সময় সংবাদ, বান্দরবান। নিয়মিত চর্চার পাঠ্য বইয়ের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় হারাচ্ছে হাজারো বছরের ঐতিহ্য। ভাষা আর সংস্কৃতিকে টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি ও স্কুলে নিজ ভাষার শিক্ষক নিয়োগের দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। বলা হয়ে থাকে মাতৃভাষা মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। শেরপুরে 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। স্থানীয়রা জানান, জেলার গারো পাহাড়ের বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গিয়ে অজান্তেই হারিয়ে ফেলছে নিজেদের মাতৃভাষা। আস্তে আস্তে কমে যেতেছে। আমাদের আলাদা সংস্কৃতি আছে, এর মধ্যে ভাষা, পোশাক, খাবার সবকিছুই আলাদা। নিজস্ব ভাষা টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি গড়ে তোলার দাবি স্থানীয়দের। পাঠ্যপুস্তক এবং হরফ না থাকার কারণে ভাষা চর্চাটা ঠিকমতো হচ্ছে না। পাঠ্যপুস্তকের ব্যবস্থা করতে হবে এবং কালচারাল একাডেমি করতে হবে। এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচারাল একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। বেসরকারি সংস্থা আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলার সীমান্ত জুড়ে 60টি সম্প্রদায়ের 60,000-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদির সংখ্যা বেশি। সময় সংবাদ, শেরপুর। কারুকার্যমণ্ডিত বাবা আদম শহীদ জামে মসজিদ। চুনসুরকির গাঁথনিতে নির্মিত এই দৃষ্টিনন্দন স্থাপনাটি শুধু নামাজের স্থান নয়, বরং ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন। ঢাকা থেকে প্রায় 28 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের মীর কাদিমের দরগা বাড়ির প্রাচীন মসজিদটি পর্যটকদের জন্য আকর্ষণীয়।
প্রধান রাস্তা থেকে স্পষ্ট বোঝা না গেলেও সরু পথে ভেতরে যেতেই চোখে পড়বে প্রাচীন মসজিদ। সৈয়দ বাবা আদম শহীদ রাদিয়াল্লাহ আনহু শাহী জামে মসজিদ এটি। তবে বাবা আদম মসজিদ নামে ব্যাপক পরিচিতি। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরত্বে মুন্সিগঞ্জের মীর কাদিমের দরগাবাড়ির এই মসজিদ ঘিরে পর্যটকদের নানা কৌতূহল। চমৎকার নির্মাণশৈলীর এই মসজিদ ৪৩ ফুট দৈর্ঘ্য আর ৩৬ ফুট প্রশস্ত। দেয়ালগুলো ৭৮ ইঞ্চি পুরু। এটি সবশেষ সংস্কার হয়েছিল ১৯০৯ সালে। দুই দেয়ালের মাঝখানে ৮ ফুট ১০ ইঞ্চি করে লম্বা ও ৫.৫ ফুট ব্যাসার্ধের দুটি কালো পাথর। এই দুটি পাথরের খুঁটির উপরই দাঁড়িয়ে আছে মসজিদটি। সুলতানি আমলের এই মসজিদের দক্ষিণ পাশের পাথরের খুঁটি কিছুটা গরম আবহাওয়া তৈরি করে, আর উত্তরেরটি মাঝে মাঝে ঘামে, শীতল আবহাওয়া তৈরি করে। মসজিদটিতে কোনো জানালা না থাকলেও তাপমাত্রা সহনশীল। এলাকার ছোট বড় যারা আছি সবাই সম্মিলিতভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহর শাসন আমলে ১৪৮৩ সালে মালেক কাফুর এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের ভিতরে নামাজ পড়ে সব থেকে বেশি তৃপ্তি পাওয়া যায়। হযরত বাবা আদম সাহেব রহমতুল্লাহের মসজিদ, তার মাজার, এখানে নামাজ পড়তে আসি, আমাদের কাছে খুব ভালো লাগে। অযত্নে এত নান্দনিক নির্মাণ শৈলী এখন হুমকির মুখে। প্রাচীন এই মসজিদের দক্ষিণ পশ্চিম দেয়ালে ফাটল দেখা দিয়েছে। মসজিদের ভেতর থেকে গম্বুজেও ফাটল, কয়েকটি স্থানে ইট খুলে গেছে। এটি সংস্কার জরুরি। বালু বিভিন্ন কিছু জোরে জোরে পড়তেছে। এই মসজিদটা অনেক সংস্কার করা দরকার, ঠিক আছে, অতি শীঘ্র সংস্কার করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সংরক্ষণ করে, তারা যাতে এটার দিকে খেয়াল করে এটাকে সংস্কার করে, এটা আমাদের দাবি। ১৯৪৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেয়। ইটের সাথে চুন, সুরকি আর তেঁতুলের পানি দিয়ে ৫৪২ বছর আগে নির্মাণ করা এই ৬ গম্বুজ মসজিদটি এই অঞ্চলের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।